মিউট করলে সুবিধা হবে। তোমরা প্যাসেজটা দেখো এবং এই প্যাসেজটা আমি এখন শুরু করব। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। স্যার আপনি মিউট অন করে দেন, আমরা আনমিউট করে কথা বলবো। ওকে, তাহলে পড়া শুরু করছি, তোমরা দেখো। হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন। স্যার আপনি মিউট অল করে দেন সবাইকে। আমার কথা শোনা যায়? হ্যালো, আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যায়? জি স্যার। ওকে জি স্যার। ওকে, তাহলে শুরু করছি, তোমরা একটু চুপচাপ শোনো। হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন অন 13 নভেম্বর 1948। এটা তো বুঝতে পারছো, যেহেতু খুব সহজ। তার জন্মটা হয়েছিল 1948 সালে। হি ওয়াজ এ বাংলাদেশি অথর, ড্রামাটিস্ট, স্ক্রিন রাইটার। তিনি বহু ধরনের লেখা দেখতে লিখতেন। পাচ্ছি না। হ্যাঁ, প্যাসেজটা আমি ওই যে সবাই ইন করছে তো এই জন্য দেখা যাচ্ছে না, তোমরা বইটা ওপেন করেই দেখো। এই যে প্যাসেজটা, প্লে রাইটার। কত পৃষ্ঠা স্যার? 20 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা। হি ওয়াজ এ বাংলাদেশি অথর, ড্রামাটিস্ট, স্ক্রিন রাইটার, প্লে রাইটার অ্যান্ড ফিল্ম মেকার। এতগুলো গুণের অধিকারী ছিলেন তিনি। এই ধরনের মানুষ বাংলাদেশে কেন, পৃথিবীতে বিরল, যে এত ধরনের জিনিস তিনি করতে পারতেন। একদিকে ড্রামাটিস্ট ছিলেন, অথর ছিলেন, স্ক্রিন রাইটার ছিলেন, প্লে রাইটার ছিলেন, আবার ফিল্ম মেকার। এবং ওনার যে নাটকগুলো অসাধারণ, বইগুলো অসাধারণ, যেটাই তিনি লিখেছেন খুবই প্রাণবন্ত এবং আমরা দেখে এবং পড়ে খুবই মুগ্ধ হয়েছি। আজকের সময় বই পড়া হয়তো কমে গেছে, অনেকেই বই পড়তে চাই না, বাট আমরা যখন, আমাদের সময় ছিল যে তার বই না পড়লে আমাদের হতোই না। তো সেই জিনিসগুলোর জন্য আমরা এখনও ফিল করি সে সময়গুলো, এবং তার যে লেখার যে মধ্যে যে ছন্দ ছিল সেটাও অসাধারণ, আমরা অন্য রাইটারের মধ্যে খুবই কমই পাই। হুমায়ুন আহমেদ রিচড পিক অফ হিজ ফেম উইথ দ্য পাবলিকেশন অফ হিজ নোবেল নন্দিত নরকে। চমৎকার সব নামগুলো অসাধারণ। ইন 1972 প্রথম উনি যখন নভেল লিখেন তো 1972 সালে, হুইচ রিমেন্স ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক, উইনিং অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম দ্য লিটারেসি ক্রাইসিস ইনক্লুডিং ডক্টর আহমেদ শরীফ। মাঝে মাঝে একটু ডিস্টার্ব হবে, অনেকেই বেরিয়ে যাচ্ছে আবার আসছে, এজন্য স্ক্রিনটা পরিষ্কারভাবে দেখতে পাবে না, বইটা দেখলে সুবিধা হয়। হি রোট ওভার 100 fiction and non-fiction books, all of which were bestsellers in Bangladesh. ওনার বই ছাড়া মনে হচ্ছে অন্য বইগুলো চলতোই না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফিকশান এবং নন ফিকশান উনি লিখতেন, এবং খুবই খুবই চমৎকার। তোমরা যদি এখন পড়ো বুঝতে পারবা যে তার বইগুলোর মধ্যে, লিখনির মধ্যে কী সৌন্দর্য আছে। বই পড়লেই মনে হচ্ছে মনটা ভরে যেত। এই জিনিসগুলো এত সুন্দর করে তিনি তুলে ধরতেন, ছোট ছোট জিনিসগুলো তিনি সুন্দর করে তুলে ধরতেন। ইন রিকগনাইজেশন টু দ্য ওয়ার্কস অফ হুমায়ুন, টাইমস অফ ইন্ডিয়া রোট, হুমায়ুন ওয়াজ এ কাস্টোডিয়ান of Bangladeshi literary culture whose
contribution single handedly shifted the capital of Bengali literature from Calcutta to Dhaka without any war or revolution. সবচেয়ে বেশি মজার হচ্ছে যে শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতেও তার লেখাগুলো চলতো এবং সবাই তার পড়ায়, তার লেখায় মুগ্ধ ছিল। বড় বড় রাইটার তার পড়ার মধ্যে অন্যরকম একটা ছন্দ খুঁজে পেতেন এবং সবাই তার মৃত্যুর আগে এবং পরে সবাই সুনাম করতেন যে তিনি একজন অসাধারণ রাইটার ছিলেন। আমরা আসলেই গর্বিত যে তার মতো একজন রাইটার আমরা জীবন দশায় পেয়েছি এবং তাকে আমরা দেখেছি, তার নাটকগুলো দেখেছি, তার বিভিন্ন কাজগুলো দেখেছি, অসাধারণ। আহমেদ's রাইটার স্টাইল ওয়াজ ক্যারেক্টারাইজড অ্যাজ এ মিউজিক রিলিজম। একটু ডিস্টার্ব হচ্ছে একটু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 20 পেজ, তো 20 পেজ দেখো, 20 পেজে দেখো। হ্যাঁ স্যার আমারটা তো 20 পেজে নাই। আচ্ছা, তোমরা প্রথমটা দেখো, প্রথমটা দেখো, হুমায়ুন আহমেদের প্রথমইটা দেখো, প্রথম কম্প্রিহেনশনটাই দেখো বা প্যাসেজটা দেখো হুমায়ুন আহমেদের। দেখো সেখানে আছে কি, সুনীল গাঙ্গুলি আছে, ডেসক্রাইব অ্যাজ হিম অ্যাজ the most popular writer in the Bengali language for country, and according to him Ahmed was even more popular than শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন বস, তার চেয়েও দেখা যাচ্ছে যে তাকে পপুলার বলা হয়েছে। কারণ এই যুগের রাইটার হিসাবে তিনি যে এত মাইন্ড ব্লোয়িং লিখতেন, এত অসাধারণ লিখতেন, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এখন আমরা বুঝি যে আসলে তার মতো রাইটার পাওয়া মুশকিল। কেন আমরা বুঝি? তিনি যখন নাটক করেছেন সেটাও অসাধারণ, তিনি যখন সিনেমা বানাইছেন সেটাও অসাধারণ, তিনি যখন বই লিখেছেন সেটাও অসাধারণ। মানে অন্যরকম ফিল আসতো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না বা যাবে না। যখন তোমরা পড়বা তখন বুঝতে পারবা যে আসলে তিনি কোন মাপের একজন রাইটার ছিলেন। এবং সব ধরনের, ছেলেরাও পড়তে পারতো, মেয়েরা, ছোটরা পড়তে পারতো, বড়রা পড়তে পারতো এবং সব শ্রেণীর মানুষ পড়ে আনন্দ পেত। তো এই জন্যই ওনার এইগুলো ছিল অসাধারণ। আহমেদ's বুকস হ্যাভ বিন দ্য টপ সেলার অ্যাট দ্য 21 বুক ফেয়ার ডিউরিং দ্য 90s অ্যান্ড 2000s। তাহলে দেখো 90 থেকে 2000 সাল, এই 10 বছরে 21 বইমেলাতে তার বই না হলে তার একটা বই কিনেই মানুষ আসবে। এরকম এমন হয় না যে হুমায়ুন আহমেদের বই কিনবো না, এরকম লোক খুঁজে পাওয়া যায় না। যারা পাঠক আর কি, ভালো পাঠক, তাদের একটা থাকবেই বই, তার বই কিনতেই হবে, এরকম একটা বিভিন্ন ধরনের ফিকশান এবং নন ফিকশান দুটোই। যারা ফিকশান পছন্দ করে তারা ফিকশান কিনবে, যারা নন ফিকশান পছন্দ করবে নন ফিকশান কিনবে। যার ফলে তিনি অত্যন্ত পপুলার ছিলেন এবং তার বইগুলো চলতো এবং খুবই সুন্দর। ইন 2011 আহমেদ হ্যাভ বিন ডায়াগনোজড উইথ দ্য কোলোরিটিয়াল ক্যান্সার। 11 সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হি ডাইড অন 19 জুলাই 2012, 12 সালে মারা গেছেন। এবং যখন মারা যায় তখন আমরা সবাই শোকাহত ছিলাম। এখনও যখন তার মৃত্যুর কথা শুনি তখনও শোকাহত হই, কারণ এরকম একজন ভালো রাইটার আমরা আর কখনো পাবো না। অ্যাট 11:20 PM, 11:20 মারা যান, BST অ্যাট বিলিভিনু হসপিটাল ইন নিউ ইয়র্ক। আমেরিকায় তখন ছিলেন উনি, চিকিৎসাধীন ছিলেন। বহু চেষ্টা করা হয়েছিল, তারপরেও ওনাকে বাঁচানো যায়নি, কারণ মৃত্যু যার যে সময় আসার কথা সেখানে আসবেই, মৃত্যুকে আটকানো যাবে না। কিন্তু তার কর্ম দিয়ে তিনি বুঝাই দিয়েছেন তিনি অসাধারণ। হি ওয়াজ বুরিড ইন নুহাসপল্লী। তিনার একটা গার্ডেন আছে, পল্লী আছে, নুহাসপল্লী, এবং এটা খুবই বিখ্যাত ঢাকার পাশেই। এবং এখানে সবাই যায় বিভিন্ন সময় তারই দেখতে। আগে তো মানুষ অনেক ইয়েতে যেত, বাট এখন একটু কম যায়,
বাট তার যখন জন্মদিন এবং মৃত্যুদিন আসে তখন মানুষ যায়, এবং ছুটির সময়গুলোতে অনেকেই যারা তাদের ফ্যান তারা ওখানে যায়। তো এই হচ্ছে হুমায়ুন আহমেদের। সব কথা এখানে তুলে ধরা হয়নি, কিছু কথা তুলে ধরা হয়েছে, কারণ আমাদের প্যাসেজটারও একটা লিমিটেশন থাকবে, সেই লিমিটেশনের ভিতর দিয়ে আমাদের চলতে হয়, যার ফলে এরকম ছোট একটা প্যাসেজ দিয়ে বোঝানো হয়েছে তার অ্যাক্টিভিটিসগুলো, তার লাইফস্টাইল, তার অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো হয়তো এখানে নিয়ে আসা হয়নি, কিন্তু তার লিখনির যে চমৎকারিত্ব সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা ওয়ার্ড মিনিংগুলো একটু দেখব। অনেকেই ওয়ার্ড মিনিংগুলো পড়তে চাও না, বাট আমি বলি তোমরা ওয়ার্ড মিনিংগুলো পড়লে কিছুটা শব্দের অর্থগুলোও জানতে পারবা, এটা আমাদের জানা দরকার। অথর মানে লেখক, অথর আমরা রাইটার লেখক বলি, অথর মানে এখানে লেখক। ড্রামাটিস্ট নাট্যকার, ড্রামাটিস্ট, ড্রামা মানে নাটক থেকে ড্রামাটিস্ট নাট্যকার। ফিল্ম মেকার চলচ্চিত্র নির্মাতা, যেগুলো আমরা সিনেমা দেখি বিভিন্ন সময়, এই সিনেমাগুলো হচ্ছে ফিল্ম মেকার, ফিল্ম মেকার। পিক মানে চূড়া, তো উনি একেবারে খ্যাতির চূড়ায় উঠে গিয়েছিলেন, এই জন্য এখানে বলা হচ্ছে পিক, পিক মানে চূড়া। ফেম মানে খ্যাতি, ফেমাস মানে বিখ্যাত যেমন, কিন্তু ফেম মানে খ্যাতি। একটু বানানটা দেখলে বুঝতে পারবা, ফেম মানে খ্যাতি এবং ফেমাস মানে বিখ্যাত। এখানে দেখো যে অ্যাডমাইরেশন প্রশংসা, তাহলে অ্যাডমাইরেশন ছিল, সবার প্রশংসা ছিল, সবাই তাকে প্রশংসা করতো, তার প্রত্যেকটা কাজ দেখে প্রশংসা করতো। ফিকশান মানে কল্পকাহিনী, একটা কল্পকাহিনী, এটা হচ্ছে কল্পকাহিনীটা হচ্ছে কি রূপকথার গল্পের মতো, যারা ছোটরা অনেকেই পছন্দ করে রূপকথার গল্প, আবার বড়রাও অনেক সময় পছন্দ করে যদি সেটা খুব আকর্ষণীয় হয়। তো সেইভাবেই আমরা এই জিনিসটাকে করতাম যে সে ফিকশান এবং নন ফিকশান রিয়েলিটিকে উনি তুলে ধরতেন। তারপর হচ্ছে রেভলিউশন, রেভলিউশন মানে হচ্ছে আন্দোলন। আসলে রেভলিউশন মানে বিপ্লব, বিপ্লব এবং আন্দোলন যে কোনোটাই বলতে পারো, প্রবলেম নেই। বাট রেভলিউশন তৈরি হয়েছিল ওভারনাইট, মনে হচ্ছে রাতারাতি। 10 বছর 19 থেকে 20 বছর মোটামুটি 90 থেকে একেবারে 2010 পর্যন্ত, এই 20 বছর ছিল মনে হচ্ছে হুমায়ুন আহমেদের যুগ, এত তিনি পপুলার ছিলেন। তারপরে হচ্ছে ডায়াগনোস্ট মানে তাকে চিহ্নিত করা হয়েছে, যখন আমরা ধরো কোনো টেস্ট দিই ডায়াগনস্টিক সেন্টারে, এটাকে বলা হয় ডায়াগনোস্ট মানে চিহ্নিত করা। বুরিড মানে সমাধিত করা, বুরিড মানে সমাধিত করা, যেখানে আমরা কবর বলি, কবর দিই, সেটাই হচ্ছে বুরিড। তো এই বুরিড তাকে করা হয়েছিল নুহাসপল্লীতে, তিনি নুহাসপল্লীতে এখন আছেন। ওনার ওখানে স্মৃতি বিজড়িত অনেক জিনিস আছে, অনেক নাটকের ওখানে শুটিং হতো, বিভিন্ন হতো, যার ফলে ওই জায়গাটাতে তার পছন্দের একটা জায়গা, এবং তিনি বলেছিলেন আমাকে ওখানেই সমাধিত করতে, এই জন্য তাকে সমাধিত করা হয়েছে। এই হচ্ছে তার একটি চমৎকার গল্প। তো যদি তোমরা বাংলাটা এখানে দেওয়া আছে নিচে পড়ে নাও তাহলে সুবিধা হবে, তোমরা সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবা। আমি একটু ছোট করে পড়ে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ প্যাসেজটা যত ভালো করে পড়বা তত তোমাদের জন্য সুবিধা। হুমায়ুন আহমেদ 1948 সালে 13 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশি লেখক, নাট্যকার, চিত্রনাট্যকার, নাট্য রচয়িতা ও চলচ্চিত্র নির্মাতা। 1972 সালে তার অন্যতম বিখ্যাত সাহিত্যকর্ম নন্দিত নরকে উপন্যাস প্রকাশের পরপরই হুমায়ুন আহমেদ খ্যাতির চূড়ায় অধিষ্ঠিত হন, যা ডক্টর আহমেদ শরীফ সহ সাহিত্য সমালোচকদের প্রশংসা অর্জন করে। এখানে লেখার মধ্যে কিছু মানে ক্রিটিক থাকে, ক্রিটিকরা সমালোচনা করে যে এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে। আমরা যেমন সমালোচনা করি, ক্রিটিক আসলেই তারা সমালোচনা করে, কিন্তু তাদেরগুলো গঠনমূলক, আর আমরা সমালোচনা করে ছেড়ে দিই। তিনি 100-রও বেশি কল্পকাহিনী ও বাস্তবধর্মী গ্রন্থ লেখেন, সেগুলোর সবই বাংলাদেশে সর্বাধিক বিক্রিত গ্রন্থ। হুমায়ুন আহমেদ সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ টাইমস অফ ইন্ডিয়া লিখেছিলেন, হুমায়ুন আহমেদ ছিলেন বাংলাদেশি সাহিত্যের সংস্কৃত ধারক বাহক। আর একটা বিষয় তোমরা শুনে একটু অবাক হবা, উনি কিন্তু বাংলা সাহিত্যের টিচারও ছিলেন না, তিনি স্টুডেন্টও ছিলেন না, উনি ছিলেন কেমিস্ট্রি থেকে পড়া, কেমিস্ট্রির টিচার ছিলেন।
কেমিস্ট্রির টিচার ছিলেন, তো কেমিস্ট্রির টিচার হয়ে বাংলা এত সুন্দর করে লেখা, এটা আসলে কল্পনাই করা যায় না। এটা পৃথিবীতে বিরল, পৃথিবীতে বিরল, হয়তো থাকতে পারে আমাদের জানার বাইরে, কিন্তু বিরল। যিনি কোনো যুদ্ধ বা বিপ্লব ছাড়াই একা হাতে বাংলা সাহিত্যের রাজধানী কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। আহমেদের লেখার ধরন ছিল চলচ্চিত্রভিত্তিক জাদুকরী বাস্তবতার মতো। সুনীল গঙ্গোপাধ্যায় তাকে বর্ণনা করেছেন বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় লেখক হিসাবে, এবং তার মতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকেও আহমেদ বেশি জনপ্রিয়। আহমেদের বই 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত 21 বইমেলায় সর্বোচ্চ বিক্রির তালিকায় ছিল। 2011 সালের আহমেদের পায়ুপথে ক্যান্সার ধরা পড়ে। তিনি 2012 সালের 19 জুলাই বাংলাদেশ সময় রাত 11টা 20 মিনিটে নিউ ইয়র্কের বেলেংভু হাসপাতালে পরলোক গমন করেন। নুহাস পল্লীতে তাকে সমাধিত করা হয়। তাহলে সমাধিত করা হয় নুহাস পল্লীতে। এই হচ্ছে তার প্যাসেজের সারমর্ম বাংলায় তোমাদের বললাম। এবার তোমাদের এটা আমি দেখাই। তোমরা 1 নম্বর কোশ্চিনের আনসার করবা, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে যে আনসারগুলো আছে বইয়ের ভিতর থেকে সবগুলো স্যার পাবা। একটা কথা ছিল, হ্যাঁ বলো। জয়েনিং তো শেষ হয়ে গেছে, আপনি যদি প্যাসেজ না দেন, আমাদের তো সবার কাছে বই নেই, দেখবো কিভাবে? বই নাই, এই যে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? স্যার জয়েনিং আর প্যাসেজ তো অর্ধেকই দেখা যাচ্ছে না, দেখবো কি করে? কোনটা? Joining তো শেষ হয়ে গেছে। দেখা যায় না স্যার। দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে না, আপনি প্যাসেজ না স্যার, দেখা যাচ্ছে না তো। আচ্ছা, তো তোমরা বইটা কিনে নিও, আমি দেখাচ্ছি, দাঁড়াও। স্যার বই তো কিনবো, আজ থেকে তো লকডাউন খোলা দিলে, আজকে গেলে তো বই পাবো। হ্যাঁ, পেয়ে যাবা, দাঁড়াও আমি দেখাই। হ্যাঁ, আপনি প্যাসেজটা দেখান। হ্যাঁ দেখাচ্ছি, একটু ঢুকতে হবে আমাকে আবার। আমি ওইটা প্রথমে সবাই তো বললো দেখতে পাচ্ছি, ওই জন্য আমি আবার করতেছি, দেখাচ্ছি। স্যার সবার কাছে তো বই নাই, এই জন্য। দেখতে পাচ্ছ? জি স্যার, এবার দেখতে পাচ্ছি। ওকে, তাহলে হ্যাঁ, আমি তোমাদের সেজন্য বলতেছিলাম যে আমি গ্রুপ আজকে খুলে দিব, সে গ্রুপটাতে তোমরা এগুলো আমি আগে দিব, তোমরা পড়ে নিতে পারবা। যদি বই যেহেতু নেই, তো সেটা আমি পরে খুলে দিলে তোমরা ওখানে জয়েন করো। ওকে, এই সাইডটা তো অনেকেরই ভালো হবে যাদের বই নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আবার অনেকে বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করে, সেখানে বই হয়তো নিতে পারলো না, সেজন্য তাদের জন্য সুবিধা হবে, আগে থেকে দিয়ে দিব। জি স্যার। ওকে, নো প্রবলেম। এবার আমি মূল পড়ায় আসি। তোমার চুজ দ্য বেস্ট আনসার। স্যার গ্রুপ খোলার পরে স্যার আমাদের কাউকে অ্যাড না করলে তো স্যার আমরা তো বাকিদের অ্যাড করতে পারবো না গ্রুপে, বা আমরা অ্যাড হইতে পারবো হ্যাঁ, না। আমি ওইটা দেখছি কে আমার সাথে সিঙ্গেল অ্যাড আছে, সেটা আমি দেখে তোমাদেরকে আমি করবো ওটা।